নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। 207 কল্যাণ ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার 207-এর সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর 206 এবং 205-এর সাজেশন অলরেডি আপলোড করেছি। আশা করি 205-এর পরীক্ষা তোমাদের সবার ভালো হয়েছে। 206 যেরকম সাজেশন দেওয়া হয়েছে সেই মতো পড়লে আশা করি তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হওয়ার কথা। তো আজকে 207-এর সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করি। কোন কোন প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমাদের পরীক্ষায় একটু উপযোগী হবে এবং সেই উত্তরগুলো ঘুরিয়ে আসলে কিভাবে লিখতে হবে সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। কতটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কতটা লিখলে তোমরা ফার্স্ট ক্লাস পাবে কিংবা 55% পাবে, পুরোটা থাকছে আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও এবং অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও। আমাদের প্রথমেই রয়েছে গণদেবতা উপন্যাস। গণদেবতা উপন্যাসে প্রথমেই সাজেশন হিসেবে রেখেছি যে এই উপন্যাসের পটভূমি ব্যাখ্যা করে উপন্যাসিকের ব্যক্তি স্বরূপ বিশ্লেষণ করো। তোমরা 205-এর প্রশ্নপত্র দেখে অলরেডি বুঝতেই পেরেছো একেবারে সোজা ধাঁচের প্রশ্ন আসছে না। বিশেষ করে জীবনানন্দ দাশের যে প্রশ্নটা এসেছে ওটা অনেকেই হয়তো বুঝতে পারেনি যে কোন কবিতাগুলো লিখতে হবে, সেটা নিয়ে কনফিউশন হয়েছে। সুতরাং 206 এবং 207-এও একই সমস্যার সম্মুখীন তোমরা হতে চলেছ। কিন্তু যারা সারা বছর পড়াশোনা করো তাদের কাছে আশা করব সেই প্রশ্নগুলো লিখে আসা খুব একটা কঠিন হবে না। এবার গণদেবতা উপন্যাসের পটভূমি কোনটা? উপন্যাস প্রত্যেককেই আমি সাজেস্ট করি, আমার স্টুডেন্ট হোক কিংবা ইউটিউবে যারা আমাকে দেখো আর কি, তাদেরকে আমি প্রত্যেককেই সাজেস্ট করব উপন্যাসটা খুব ভালো করে পড়বে। এই কদিনের মধ্যে হয়তো সেটা সম্ভব নয় যারা এখনো পর্যন্ত পড়োনি, কিন্তু থার্ড সেমিস্টারে উঠে অবশ্যই নিজের টেক্সটগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এই উপন্যাসটা ভালো করে পড়লে উপন্যাসের যে পটভূমিটা ব্যাখ্যা করে রয়েছে, যে কোন পটভূমিতে উপন্যাসটি দাঁড়িয়ে রয়েছে সেটা যদি ভালো করে পড়া যায় তাহলে এই যে ঔপন্যাসিকের জীবন দর্শন বলো, তার ব্যক্তি স্বরূপ বলো এবং এই পটভূমিটা কেন্দ্র করে উপন্যাসের যে চরিত্রগুলো আবর্তিত হয়েছে, কিভাবে আবর্তিত হয়েছে এবং এই যে গণদেবতা, কেন গণদেবতা বলা হচ্ছে, উপন্যাসের কাহিনীটা খুব ভালো করে দেখে যাবে এবং এই পটভূমিটা কোন প্রেক্ষাপটে উপন্যাসটা লেখা হয়েছে সেটা তো অবশ্যই পড়তে হবে এবং পটভূমিটা ব্যাখ্যা করে এই ফরম্যাটেই প্রশ্ন আসবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অন্যরকমভাবেও আসতে পারে, কিন্তু পটভূমিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসছে নামকরণের সার্থকতা। নামকরণ যে একেবারে এইভাবে তোমাদের বাচ্চা ছেলেদের মতো দিয়ে দেবে যে গণদেবতা উপন্যাসের নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো, তা কিন্তু হবে না মোটেই। মানে আমার যতদূর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যতদূর মনে হয়েছে, এই যে গণদেবতা মানে গণ মানে কে, জনগণ, জনগণদের দেবতা, তাহলে কাদেরকে ঔপন্যাসিক বোঝাতে চেয়েছেন, কিংবা উপন্যাসের কোনো লাইন তুলে ধরে ব্যাখ্যা করা যেতে পারে যে এই উক্তির প্রেক্ষাপটে উপন্যাসের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। কিংবা এই উপন্যাসের নায়ক চরিত্রকে এভাবে আসতে পারে যে গণদেবতা উপন্যাসে ঔপন্যাসিক কাকে নায়ক হিসাবে দাঁড় করিয়েছেন এবং প্রত্যেক সময় দেখবে সেই শ্রীকৃষ্ণের যুগ থেকেই যদি আমরা ধরি, যুগে যুগে একজন মহাপুরুষ মহামানবের কিন্তু দেখা মেলে যে সমাজের সমস্ত কিছু অনাচারের ঊর্ধ্বে উঠে যে চেষ্টা করে সব কুসংস্কার সব খারাপকে সরিয়ে রেখে ভালো কিছু শুভ সূচনা করা। এরম একজন মানুষ সব সময় দেখা যায়। বিশেষ করে সমাজ সচেতন কাল সচেতন ঔপন্যাসিকদের কলমে এমন চরিত্র জলজল করে ওঠে। এই চরিত্রগুলোকেই কিন্তু আমরা বলি নায়ক চরিত্র। তাহলে এই উপন্যাসের নায়ক চরিত্র হিসাবে ঔপন্যাসিক কাকে দেখিয়েছেন এবং এই যে গণদেবতা জনগণের দেবতা হিসেবে কাকে ব্যাখ্যা করা হয়েছে, যদি এইভাবে আসে এই উপন্যাসের নায়ককে, তার চরিত্র ব্যাখ্যা করো, তাহলে কিন্তু সেটা আলাদা প্রশ্ন, সেটা পার্টিকুলার একজনের চরিত্র ব্যাখ্যা করতে হবে। কিন্তু যদি এইভাবে প্রশ্ন আসে যে গণদেবতা উপন্যাসে দেবতা হিসাবে ঔপন্যাসিক কাকে বা কাদের বোঝাতে চেয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই জনগণকে তিনি দেবতা হিসাবে দাঁড় করিয়েছেন।
এবং জনগণের মধ্যেই যে পার্টিকুলার চরিত্রগুলো উপন্যাসে রয়েছে সেই চরিত্রগুলোকে কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সেগুলো দেখাতে হবে। পুরুষ চরিত্র, এখানে খল চরিত্রগুলোও পাচ্ছ, আবার যেগুলো পজিটিভ চরিত্র সেই পজিটিভ চরিত্রগুলোকেও পাচ্ছ। এই দুটো দিকই কিন্তু দেখাতে হবে যদি পুরুষ চরিত্রগুলো আসে। এরপরে রয়েছে উপন্যাসে ব্যবহৃত বিভিন্ন লোক উপাদান এবং ধর্মীয় সংস্কার। এই যে গণদেবতা উপন্যাসে বিভিন্ন লোক উপাদানের কথা দেখা গেছে, মানে লৌকিক জীবনযাপন, এক কথায় যে ধর্মীয় সংস্কারগুলোর কথা দেখা গেছে, সেগুলো কিভাবে উপন্যাসের চরিত্রগুলোকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, কিংবা এই লৌকিক উপাদান বা ধর্মীয় সংস্কারের আবর্তে পড়ে এই চরিত্রগুলি কিভাবে বিধৃত হয়েছে তা আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়লেই আমার মনে হয় গণদেবতা উপন্যাসের জন্য এনাফ। এই প্রশ্নগুলো থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এরপরে রয়েছে পুতুল নাচের ইতিকথা। তো পুতুল নাচের ইতিকথায় আমরা প্রথমে পড়ব আধুনিকতা। আধুনিকতা মানে কি বোঝাতে চাইছেন ঔপন্যাসিক? যে এই পুতুল নাচের ইতিকথায় আধুনিক দৃষ্টি চেতনা কোথায় কোথায় রয়েছে, কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে উপন্যাসটিকে আধুনিক সময়ের ফসল বলা যায়, সেই প্রেক্ষিতগুলো তুলে ধরো। এরপরে আসছে কুমুদমতি উপকাহিনীটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কুমুদমতি উপকাহিনী ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য। এবং নামকরণ। এই যে পুতুল নাচের উপকথা, পুতুল নাচের ইতিকথা হবে, এটা উপকথা হয়ে গেছে। এই যে এর পরে রয়েছে নামকরণের ব্যাপারটি। এই পুতুল নাচের ইতিকথার নামকরণ কতটা সার্থক, কারা পুতুল এবং তাদের এই যে নাচের ইতিকথা কেন এই রকম নামকরণ ঔপন্যাসিক করেছেন তা ব্যাখ্যা করো। এবং পরে রয়েছে কুসুম চরিত্র। এই কটা 4টে করে প্রশ্নই আমি রেখেছি প্রত্যেকটা সেগমেন্টে। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষা উপযোগীতে অনেক সহযোগিতা হবে পরীক্ষার জন্য। এরপরে আমরা চলে যাব আরণ্যক উপন্যাস। আরণ্যক উপন্যাসে আমরা দেখব নিসর্গ চেতনা বা প্রকৃতি চেতনা। এখানে এই প্রশ্নটা বিভিন্ন অ্যাসপেক্টে হতে পারে, যে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যচরণের দৃষ্টিতে প্রকৃতিকে কিভাবে দেখেছেন তার নিজের ভাষায় ব্যাখ্যা করো। তো সেখানে সত্যচরণ চরিত্রটাও যেমন লিখতে হবে, তার সাথে নিসর্গ চেতনাটাও লিখতে হবে। পুরো আরণ্যক উপন্যাস জুড়েই কিন্তু প্রকৃতির ছড়াছড়ি, প্রকৃতির ব্যাপার এখানে রয়েছে। তো সেখানে কোন কোন জায়গা থেকে উপন্যাসের অভিনবত্ব চোখে পড়েছে, সত্যচরণ চরিত্রের সাথে অভিনবত্বটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং নামকরণ, সেই সাথে নামকরণটাও খুব ইম্পর্টেন্ট। পরে আসছি ঢোড়াই চরিত মানুষ। ঢোড়াই চরিত মানুষেরও নামকরণ পড়ে যাবে, কাহিনীটা পড়ে যাবে। প্রত্যেকটা উপন্যাসের আমি বারবার করে বলছি, যারা উপন্যাস এখনো পর্যন্ত পড়ার সময় পাওনি অনেক ব্যস্ততার কারণে, তারা উপন্যাসের কাহিনীটা খুব ভালো করে পড়ে যাবে। তার সাথে শ্রেণী বিচার পড়ে যাবে, যে ঢোড়াই চরিত মানুষ উপন্যাসটিকে কোন শ্রেণীর পর্যায়ে ফেলা যায়, বা কি এর জাতি বিচার, কি জাতীয় উপন্যাস এটা, এবং ঢোড়াইয়ের জীবনে রামিয়া ও সাগিয়ার প্রভাব। এই ক্ষেত্রে রামিয়ার চরিত্র, সাগিয়ার চরিত্রটাও দেখে যেতে হবে। তো আশা করছি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিছুটা সুরাহা হবে। এমন নয় যে এই প্রশ্নগুলোই আসবে, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে সাজেশান মানে এটা নয় যে এই প্রশ্নগুলোই আসবে। তবুও তোমরা বিশ্বাস করো এবং সেই বিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে যাও বলেই হয়তো সব তোমরা কমন পাও, এবং তার একটা পজিটিভ ফিডব্যাক তোমরা ইউটিউবের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাও। অনেক বড় পাওনা এটা। পরীক্ষা দিয়ে এসে ছেলেমেয়েরা জানায় যে পরীক্ষা ভালো হয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেকে, ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাও যে পরীক্ষা খুব ভালো হয়েছে। এই ধরনের কমেন্টই মানে পরের ভিডিওটা দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যেও এনকারেজ করে। না হলে এত ব্যস্ততার মধ্যে সময় বার করে ইউটিউবটা দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আজকাল, কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, তোমরা এমনভাবে মেসেজ করো, সত্যি এটা দেওয়াটা আমার মনে হয় আমার কর্তব্য। সেই কারণেই সবার পরীক্ষা ভালো হোক এই আশা করি। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।